বউ ভাতের ঠিক 3 দিন পরেই গভীর রাতে বিছানা থেকে বউ উধাও। নিশ্চিত ভোর রাতে পালিয়েছে। আগের রাতেও আমার পেটে পা তুলে শুয়েছিল। শখানেক সোহাগের কথা বলেছিল। ঠাস ঠাস 4-5টা চুমু খেয়েছিল। পালাতে যে পারে তার আন্দাজ বিয়ের রাতেই পেয়েছিলাম। সিঁদুর দানের সময় অনেকক্ষণ হেসে আমার দিকে বাঁকা চোখে চেয়ে বলেছিল, পালাতে পারি, কিন্তু ভেবেচিন্তে কাজ করো, এখনো সময় আছে। তখন মনে হয়েছিল বিয়ের আনন্দে ইয়ার্কি করছে বনানী। সেটা যে এভাবে এত তাড়াতাড়ি বাস্তব হবে স্বপ্নেও ভাবিনি। মাসখানি আগে বিয়ে ঠিক হয়েছিল। রেজিস্ট্রি করব বলে ফর্ম ফিল আপ করেছিলাম। 2-3 জায়গায় ঘুরতে নিয়ে গেছি। ফোনে লক্ষাধিক মিনিট প্রাক বিবাহের প্ল্যান সেরেছি। দুজনে হাজি বাজি বকেছি, নানা ধরনের ইঙ্গিত করেছি। তখন কিছু হলো না, আর এখন সবার মুখে চুনকালি লেপে একেবারে ধা। আফসোস হচ্ছে তখন কেন বনানীর কথা বিশ্বাস করলাম না, আর একটু তলিয়ে ভাবলাম না। 1 মাস গল্প করে মেয়েটাকে চিনতে পারলাম না। শুনেছি বউ হারালে মাথা ঠিক থাকে না। সত্যি তাই। ঘন্টা 2-এর মধ্যেই মেজাজ বিগড়ে গেল। ইস, তখন যদি বনানীর কথা বিশ্বাস করতাম এই ফ্যাচাকলে পড়তে হতো না। বউ পালানো পুরুষ আর দাঁত হারানো গরুকে নাকি কেউ সম্মান করে না। বিয়ের 5 দিনের মাথায় যার বউ ভাগে তাকে খোঁজা নিপংসুক বলে লোকে দেখে দিলেও কিছু বলার থাকবে না। ভোরে উঠে সর্বাগ্যে মাকে জানালাম। মা সব শুনে বিস্মিত হয়ে চোখ বড় বড় করে বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে। খবরদার কাউকে বলিস না। ইস, মুখে একবারে চুনকালি লেপে দিয়ে গেল গো। এরপরে ভোল বদলে আমার ওপরই ক্ষেপে উঠল মা। চাপা গলায় বলল, বিছানা থেকে বউ পালালো টের পেলি না? অপদার্থ হাবা একটা। যা ভাগ, আবার নালিশ করতে এসেছে। মায়ের কথায় অত্যন্ত ভয় পেয়ে গেলাম। ভালো করে চোখ মুছে হাই তুলে বললাম, কি হবে মা? মায়ের চোখে মুখেও তখন ভয়ের চিহ্ন। গলা নামিয়ে চুপি চুপি বলল, কেউ যেন জানতে না পারে। জিজ্ঞেস করলে বলবি বাপের বাড়ি গেছে, আসতে দেরি হবে। ওর এক্সাম চলছে ইউনিভার্সিটিতে। বনানী উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে ব্যাক। কি করে ইউনিভার্সিটিতে এক্সাম থাকবে? এ তো ডাহা মিথ্যা। এখন দেখছি বউ হারিয়ে মিথ্যেও বলতে হবে। সবচেয়ে বড় কথা, মা মিথ্যে শিখিয়ে দিচ্ছে। বউ হারালে মনে হয় সবাইকে দল বেঁধে মিথ্যে কথা বলতে হয়। একটু পরেই দেখলাম মা বাবার সঙ্গে ফোনে অত্যাধিক উত্তেজিত হয়ে কি যেন বলছেন। নিশ্চিত বউ হারানোর গল্প। বাবা দার্জিলিং জর্জ কোর্টের উকিল। ওখানে ডিবিগিরি রোডে আমাদের একটি বাড়িও আছে। ঠাকুরদা শখ করে কিনেছিলেন। বাবা এত সকালে ঘুম থেকে ওঠেন না। এখনকার বিয়ে থা আত্মীয় স্বজন বিদায় করে গতকাল পৌঁছেছেন দার্জিলিং। আর আজ সকালে আবার এই খবর। খানিক পরে মা ছুটতে ছুটতে এসে উদ্বিগ্ন হয়ে বললেন, বাঁচাতে চাইলে পালা, মেয়ে যদি কেস করে না সোজা হাজত। তোর বাবাও বাঁচাতে পারবে না। মারাত্মক ভয় পেয়ে গেছি। আতঙ্কে বাড়ি ছেড়ে পালাচ্ছি। তবে একটাই বাঁচোয়া, মা সঙ্গে আছেন। উকিল বাবার কাছে দার্জিলিং যাচ্ছি। কিছু একটা ব্যবস্থা হবেই। অত্যাধিক বেশি দামের টিকিট কেটে যখন বাগডোগরা এসে নামলাম তখন বিকেল। ট্যাক্সি ধরে ঘুম স্টেশনে এসে দেখি মারাত্মক জ্যাম। রাত্রি 9টা বেজে গেল বিডগিরি রোড পৌঁছতে। রাতে বাবা গম্ভীর হয়ে সমস্ত কিছু মনোযোগ দিয়ে শুনে এই মারেন কি সেই মারেন। আমি যে বড় হয়েছি, অ্যাডাল্ট হয়েছি, বিয়ে করেছি সেটা ভুলে গেছেন। এই বয়সে ছেলেপুলেকে কেউ ধমকায় না, মারেও না। আমার বউ হারিয়েছে বলে ওনার কোনো দুঃখ নেই, যত দুঃখ বউ ভাতের টাকা খরচ নিয়ে। কয়েক লক্ষ টাকা যে জলে গেল সেইটা বারে বারে শোনালেন। আমি যে মহা অপদার্থ সেটাও আকার ইঙ্গিতে বোঝালেন। শেষে ভেঙচি কেটে বললেন, একটা বউ ধরে রাখার ক্ষমতাও রাখো না? রাতে দেখলাম মা বাবার সঙ্গে একান্তে গোপনে বৈঠক করছেন। নিশ্চিত কেস সাজাচ্ছেন। বাঘা উকিল বলে কথা, ছেলেকে বাঁচাতে না পারলে সম্মান নিয়ে কথা উঠবে, বংশের নামে কলঙ্ক রটবে। বাবা আমার সঙ্গে একটিও কথা বললেন না, সান্ত্বনা দিলেন না। বউ হারালে কি কি বিপদ হতে পারে সেটাও জানালেন না।
শুধু গম্ভীর হয়ে গোটা 2 পান খেয়ে মায়ের সঙ্গে কি নিয়ে খিটিমিটি করে শুতে গেলেন। বাবার বউ হারালে আমি নিশ্চিত অন্তত গোটা 10 উপদেশ দিতাম। উপদেশ দিতে না পারলেও সান্ত্বনা দিতাম, অভয় দিতাম, ভয় না পেতে বলতাম। খুব সকালে মায়ের হাঁটার অভ্যাস। দার্জিলিংয়ে এলে একা একা হাঁটেন না। উঁচু নিচু রাস্তা বলে পড়ে যাবার ভয়। বাবা একবার মাকে বলেছিলেন গোটা হিমালয়ের যা ওজন মায়েরও নাকি তাই। সেই নিয়ে কুরুক্ষেত্র বেঁধেছিল একবার। ফলে আমাকে ডেকে তুলে, এক বউহারা দুঃখীকে ডেকে তুলে সকালে নিয়ে চললেন হাঁটতে। বনানীর দুঃখে অনেকবার চোখে জল এসেছে, গোপনে রুমাল দিয়ে মুছেছি। একা থাকলে দুঃখ উপভোগ করা যায়। এই সকালটাই ছিল তার বেস্ট সময়। এখন মায়ের সঙ্গে হাঁটতে যেতে মোটেই মন চাইছে না। বালিশ ভিজিয়ে বনানীর কথা ভাবতে ভালো লাগছিল। হঠাৎ ডেকে তোলাতে ওই সামান্য স্বাদটুকুও পূরণ হলো না। এদিকে যাব না বলার সাহসও নেই আমার। হাঁটতে হাঁটতে আমরা রেলওয়ে স্টেশনের কাছে এসে গিয়েছিলাম। কয়েকটা হোটেলের ফাঁক দিয়ে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আকাশ এত পরিষ্কার, মনে হচ্ছে হাত বাড়ালেই নাগাল পাবো কাঞ্চনজঙ্ঘার দুধ সাদা বরফ। হঠাৎ মনে হলো 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে বনানী। আমার সঙ্গে প্রথম যেদিন দেখা করতে এসেছিল সেই রকম চুড়িদার পরা, ওড়নাটা পর্যন্ত মিলে যাচ্ছে। নিশ্চিত ওটা বনানী। কিন্তু টিকিট কাউন্টারের সামনে কেন? টিকিট কাটবে নাকি? আবার কোথাও পালাবে? ওর সামনে আরও 2-3 জন দাঁড়িয়ে, দেখে মনে হচ্ছে উদ্বিগ্ন। একবার ভাবলাম দৌড়ে গিয়ে জাপটে ধরি, আবার ভাবলাম যদি বনানী না হয়। বনানীর মতো দেখতে অন্য মেয়েও হতে পারে, অন্য কারো বউও হতে পারে। 7 সকালে অন্যের বউকে জড়িয়ে ধরলে আস্ত রাখবে না, যতই উকুলের ছেলে হই না কেন। মাও দেখেছে, দেখে চিৎকার করে ডাকতেও শুরু করেছে। মায়ের ডাক শুনে আমি নিশ্চিত হলাম ওটা বনানী। ধরে যেন প্রাণ ফিরে পেলাম। চিন্তায় চিন্তায় প্রায় আধমরা হয়ে গেছিলাম। সত্যি সত্যি খুঁজে না পেলে কী যে ছিল কপালে ভগবান জানেন। কাউন্টারের কাছে গিয়ে মা অনেকক্ষণ ধমকালো বনানীকে, অনেক উল্টোপাল্টা কথা বলল। শেষে হাত ধরে নিয়ে চলল ডিবিগিরি রোডের বাড়িতে। পথে বনানী একটিও কথা বলল না, শুধু আমার দিকে ফিরে একবার কিল দেখালো। আমি অবাক। মেয়েটার মোটেই লাজ লজ্জা নেই। বাড়ি থেকে পালিয়ে আবার আমাকেই মারতে চাইছে। আশ্চর্য মেয়ে। বনানীকে দেখে বাবা একদম চুপ, গম্ভীর হয়ে অন্য ঘরে চলে গেলেন। আশ্চর্য, বাবার অন্তত একবার বকাবকি করা উচিত ছিল। আমার তখন থেকে রাগ উঠে রয়েছে, এখনো কিছু বলতে পারিনি। না বলে চলে এলে কত দুশ্চিন্তা হয় বনানী বুঝবে কি করে। অবশ্যই বাবার বকা উচিত ছিল। বাবা কিছু বলুক বা না বলুক, সময় পেলেই আমি নিশ্চিত 2-4 কথা শোনাবো। হঠাৎ দেখি মা বৌমাকে আদর করছে, কি যেন খাইয়ে দিচ্ছে। কবে এখানে এসে সোয়েটার কিনে রেখে গেছিল সেটা বের করে দিয়েছে। এবার আর থাকতে না পেরে ঝড়ের বেগে মায়ের কাছে গিয়ে উগ্রমূর্তি ধারণ করে বললাম, তুমি তো আচ্ছা মানুষ। যে মেয়েটা কাউকে কিছু না বলে পালিয়ে আমাদের ভোগান্তি বাড়ালো, তাকে তুমি আদর করে খাওয়াচ্ছ, সোয়েটার বের করে দিয়েছ। মা এবার বিজ্ঞের মতো হাসলো, চোখে মুখে রহস্যের ভাব ফুটিয়ে বলল, ছোট্ট একটা প্রতিশোধ নিলাম বুঝলি। অবশ্য তোর মতো গাধার এটা বোঝার কথা না। তোর বাবার যেমন চামড়া মোটা, তোরও তাই। দুটোই এক গোয়ালের গরু। আমি গরু? যা বাবা, আমার বউ হারালো আর আমারই দোষ? যে পালালো তার কোনো দোষ নেই? কিন্তু প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমি তো কোনো অন্যায় করিনি। মা আমার ওপর প্রতিশোধ নেবে কেন? নিশ্চয় কিছু গণ্ডগোল হচ্ছে। নিশ্চিত বনানী ভুল বুঝিয়েছে মাকে। না, এভাবে ছেড়ে দিলে হবে না। কি অন্যায় করেছি সেটা জানতে হবে। ওনাদের চাপেই তো বিয়ে করেছি। অন্যায় আবার কবে করলাম? আচ্ছা, মুশকিল তো। কিছু একটা না বললে হচ্ছে না দেখছি। মা বলে অন্যায় করবে এটা হতে পারে না। আমার উত্তেজিত ভাব দেখে মা হেসে হাত ধরে বনানীর পাশে বসিয়ে বলল, তুই একবার কাউকে না বলে বাড়ি থেকে পালিয়েছিলি, মনে আছে? 3 দিন কোনো খবর দিসনি। ওই 3 দিন যে কিভাবে আমার কেটেছিল জানিস না। না খেয়ে কেঁদে কেঁদে প্রায় মরেই গিয়েছিলাম।
বাড়ি ফিরে একবারও তোর মনে হয়নি মা কত কষ্ট পেয়েছে? একবার জিজ্ঞেস করে দেখি। মা আবার বললেন, বনানীকে আমি দার্জিলিং পাঠিয়েছিলাম, আমি যুক্তি দিয়েছিলাম পালানোর। তোর বাবাও সব জানে। আপনজন হারালে কত কষ্ট হয় একবার অনুভব করে দেখ। সত্যি বাবার ওপর রাগ করে একবার বাড়ি থেকে পালিয়েছিলাম। মা কি পরিমাণ কষ্ট পেয়েছিল একবারের জন্যও জিজ্ঞাসা করিনি তখন। সত্যিই অন্যায় করেছিলাম তখন। আমি উঠে ধীরে ধীরে মায়ের কাছে যেতেই মা আমাকে বুকে চেপে ধরে চোখ মুছে বললেন, ওরে খোকা, জানিস না সন্তান চোখের আড়াল হলে মা কতটা উতলা হয়, কষ্ট পায়। আমি কোনো কথা বলতে পারলাম না আর, শুধু অবুঝ শিশুর মতো মাকে জড়িয়ে ধরে রইলাম অনেকক্ষণ, সেই ছোট্টবেলার মতো।